আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের আজকে বসাটা বলতে পারেন যে একটা সিকুয়াল। ঠিক কদিন আগে, মাঝখানে 3 দিন আগে আপনার সঙ্গে বসেছিলাম আমরা অনলাইনে, 29 তারিখ। সিকুয়ালটা এজন্য যে আমরা গতদিনের আলাপে এক জায়গায় সম্মত হয়েছিলাম, বা এক জায়গায় আপনি প্রমাণ দিয়ে দেখিয়ে দিয়েছিলেন যে বাংলাদেশ বিষয়ে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র একমত। কেন, কিভাবে একমত, সেটি একটু নিশ্চিত করতে চাই আমাদের দর্শকদের। আমার প্রথম প্রশ্ন, যে এরই মধ্যে সার্জিও গোরের সফর হয়ে গেল বাংলাদেশে। এই সফরটাকে নিয়ে আপনি কি, আপনার দেখায় কি ইতিবাচক দৃশ্য আপনি দেখলেন? যে আমরা যে গতদিনের আলাপ করলাম একমত, আপনি একটু ইতিবাচক আপনার দেখাতে, অন্য অনেকে যেটি দেখেনি, আপনি কি দেখলেন? ধন্যবাদ। আমি যেটা বলেছিলাম তার ধারাবাহিকতা আমি ঢাকার রাজপথে দেখেছি। রাজপথ এই কারণেই বলছি, সবটা রাজপথ নয়, কিছুটা পাঁচতারা হোটেল, যেখানে এই প্রথম যেটা নিয়ে বাংলাদেশে বেশ আলোচনা চলছে, যে সার্জেই গোর এসে কেন ঢাকাতে তিনি ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে সাক্ষাৎ করলেন। সকালবেলার ব্রেকফাস্ট মিটিং, সেখানে ঢাকায় নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের তিনি রাষ্ট্রদূত ব্রেন ক্রিস্টেনসন, তিনিও ছিলেন উপস্থিত। বেশ দীর্ঘ সময় আলোচনা হয়েছে তাদের মধ্যে। মূলত আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে, সঞ্জয় গৌড় হচ্ছেন এমন একজন ব্যক্তি, তিনি অনেক সিনিয়র, ব্রেন ক্রিস্টেনসনের থেকেও সিনিয়র, বরং তার বস বলা যেতে পারে, এবং যার সঙ্গে ট্রাম্পের সরাসরি কথা হয় বা যোগাযোগ হয়। তিনি ট্রাম্প দ্বারা সরাসরি নিযুক্ত, কেরিয়ার ডিপ্লোম্যাট নন। ঠিক একই রকম দীনেশ ত্রিবেদী সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দ্বারা নিযুক্ত, তার সঙ্গে সরাসরি তিনি কথা বলেন। তিনি সবসময় যা করেন সবটা পররাষ্ট্র মন্ত্রণালয়ের জুনিয়র অফিসারদের না জানালেও চলে, তার সেই ম্যান্ডেট আছে। এবং সেই কারণে এইরকম ঢাকার যখন সার্জেই গোর সফর করছেন, তিনি মূলত, আমি যেটা বুঝেছি, তিনি বাংলাদেশের গ্রাউন্ড রিয়েলিটিটা, বাণিজ্য ইত্যাদি নানা বিষয়ে স্বাভাবিক যে কথা হয় সে কথা তো হবেই, সেটা তো অস্বাভাবিক করা কিছু নয়। কিন্তু ডেমোক্র্যাটস আমেরিকা আর রিপাবলিকান আমেরিকার মধ্যে পার্থক্য আছে, যেটা আমি বলছি সবসময়। রিপাবলিকান যে আমেরিকা, তারা তাদের একজন সিনিয়র লেভেলের মানে কূটনীতিবিদ, যিনি কেবলমাত্র ভারত নন, দক্ষিণ এশিয়া এবং মধ্য এশিয়ার ভারপ্রাপ্ত। এবং তিনি বুঝতে চেয়েছেন যে বাংলাদেশের প্রকৃত এক ধরনের রিপোর্টিং তারা শুনেছেন, বাংলাদেশের মানুষ যারা ক্ষমতায় আছেন ক্রমাগত বলে থাকেন যে আওয়ামী লীগ ইররেলিভেন্ট, কোনো প্রশ্নই নেই, সে নিয়ে কোনো কথাও হয় না, আলোচনাও হয় না। অথচ তারা আওয়ামী লীগকে কথাও হয় না, কথাও হয় না, ইররেলিভেন্ট একটা দলকে তারা বাংলাদেশে রাজনীতি করতে দিতে ভয় পায়। কি ধরনের রেলিভেন্স থাকলে সেটা করা যায় সেটা তো বলে যাচ্ছে। এক দুই হচ্ছে, এবং যেটা একটা বড় স্পেকটেকল, যেটা বলা হয় স্পেকটেকল কূটনীতিতে একটা বড় বিষয় হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজ এবং আনুষঙ্গিক বিষয়। সবসময় কথাটাই সব শেষ কথা বলে না, কথা বলে অনেক ছবি, কথা বলে অনেক আচার আচরণ। আপনি কখন করমর্দন করলেন কি করলেন না, উষ্ণতা দেখালেন কি দেখালেন না, শীতলতা দেখিয়েছেন কিনা। পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকটা যেদিন হয়, সেদিন সন্ধ্যেবেলায় নৈশভোজ ছিলই, তার সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল। সেগুলো কোনোটাই না দেখে সার্জিও বেরিয়ে গেলেন দ্রুত হোটেলে, ফিরে গেলেন। এমনকি জরুরি কাজ করলো যে তিনি নৈশভোজ, স্বাভাবিকভাবে কোনো বিদেশি অতিথি এলে নৈশভোজ দেওয়ার একটা প্রথা রীতি, এবং সেখানে তাকে তার মনোরঞ্জনের জন্য বাংলাদেশের সংস্কৃতির একটা ঝলক তাকে দেখানো, যেটা করা হয়ে থাকে। সবই ব্যবস্থা ছিল, কোনোটাই হয়। এবং না হওয়ার পর তিনি ফিরে গেলেন। ফিরে যাওয়ার পর আমি সন্ধ্যেবেলায় ফিরে গিয়ে কি করেছেন হোটেলে সেটা পরে আসছি। পরের দিন সকালবেলায় তিনি দীনেশ ত্রিবেদী মনে করেন যে সার্জেই তার ব্যক্তিগত বন্ধু, এবং এই তার সাক্ষাৎকারটা কিন্তু তার অফিসিয়াল প্রোগ্রামে ছিল না। মানে তার আগের দিন রাতে তিনি এমন কিছু শুনেছেন যেটা ভেরিফাই করতে চেয়েছেন দীনেশ ত্রিবেদীর কাছ থেকে, এবং দীনেশ ত্রিবেদীর সঙ্গে তিনি কথা বলেছেন, কথা বলে বুঝেছেন যে গ্রাউন্ড রিয়েলিটি কি। এবং এটা পরিষ্কার, ভারত সরকারও মনে করে, ভারতের গোয়েন্দারাও মনে করেন, ভারতের হাই কমিশনও মনে করেন, ওই বাংলাদেশে যারা ক্ষমতায় আছেন তারা যে যাই বলুক, প্রতিটি গ্রামে আওয়ামী লীগের অস্তিত্ব আছে। যারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন কেবল একটা নেতৃত্বের জন্য, তারা অপেক্ষা করে আছেন। আর সেইটা যারা জানেন বলেই তারা জামায়াত এবং এই বিএনপি এরা এই ব্যাপারে একমত যে আওয়ামী লীগকে এখানে প্রবেশ করতে দেওয়া হবে না। তারা আগের দিন রাতে
সম্ভবত, আমি 100% নিশ্চিত এমন দাবি করবো না, কিন্তু কিছুক্ষণ আগে আমাদের একজন সিনিয়র আওয়ামী লীগ নেতা নিশ্চিত করেছেন যে দুই নেতার সঙ্গে তিনি সন্ধেবেলায় তাদের সঙ্গে বৈঠক করেছেন, লম্বা বৈঠক, সম্ভবত তাদের সঙ্গেই নৈশভোজ করেছেন। তার মধ্যে একজন সম্ভবত জাতীয় পার্টির জিএম কাদের, যিনি 14 জোটের আওয়ামী লীগের 14 জোটের শরিক, আরেকজন সম্ভবত সাবির হোসেন চৌধুরী, যার নাম বহুল আলোচিত বাংলাদেশের রাজনীতিতে, যে পরিশোধিত আওয়ামী লীগের নেতৃত্ব তিনি দেবেন কি দেবেন না, ফলে তার কাছ থেকেও তিনি বুঝতে চেয়েছিলেন গ্রাউন্ড রিয়েলিটি কি। এবং এটাও আমি জানি যে এক্ষেত্রে কিন্তু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পূর্ণ অনুমোদন ছিল। এবং দ্বিতীয়ত হচ্ছে, সার্জিগো যাওয়ার আগে আওয়ামী লীগের কাছে বার্তাও পাঠিয়েছিলেন যে তিনি ঢাকায় গিয়ে আওয়ামী লীগ নেতাকর্মীর সঙ্গে দেখা করতে চান। কিন্তু আওয়ামী লীগের একটি নিষিদ্ধ দল, তাদের সঙ্গে তো দেখা করা যায় না। কিন্তু আওয়ামী লীগের নেতা যিনি বাংলাদেশে রয়েছেন, তার সঙ্গে দেখা করতে অসুবিধা। এখন এই সংবাদটি সম্পূর্ণ বাংলাদেশের গণমাধ্যম, দু একটি সোশ্যাল সামাজিক গণমাধ্যম ছাড়া বাকি সবাই কিন্তু চেপে গিয়েছেন। যেমন সঞ্জয় গোরের সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক তো বহু প্রথম সারির কাগজ তো ছাপেননি, তাই না, যে সকলেই যান। কেন ছাপেননি? সরকারের চাপেনি। এমনকি যারা সাংবাদিকতার নিরপেক্ষতা নিয়ে প্রচুর জ্ঞানগর্ভ ভাষণ দেন, সেই সংবাদপত্রের সম্পাদকরাও ছাপতে সাহস পান। কয়েকদিন আগেই এক সম্পাদক দিল্লি এসেছিলেন, বিশাল আলোচনা করলেন বাংলাদেশের সংবাদপত্রের স্বাধীনতায় তিনি কিভাবে বিশ্বাস করেন। ফিরে গিয়ে করলেন দীনেশ ত্রিবেদীর সঙ্গে সার্জেই গৌড়ের বৈঠকটাকে সেন্সার করে দিলেন, যাতে ছাপা না হয়। অধিকাংশ খবরই বাংলাদেশে অর্ধেক ছাপা হয়, পুরোটা ছাপা হয় না। শেখ হাসিনাকে রাজনীতি করতে দেওয়া হবে, দুটো লাইন, কিন্তু বাকি লাইন আগে পিছিয়ে কিছু নেই। যে শেখ হাসিনাকে যে প্রত্যার্পণ করা হবে না সেটা যদি রিপোর্টে আছে, সেসব ছাপা হয় না। এবং বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ভিত্তি একমাত্র বঙ্গবন্ধু রচিত 1971-এর মুক্তিযুদ্ধ, সেটাও ছাপা হয় না। যদিও একটা লাইন ছাপা হয়েছে একটি প্রথম সারির কাগজে, ছাপা হয়নি যে তা না। 71-এর মুক্তিযুদ্ধে তো বিএনপির বহু লোক তো মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন, তারাও তো মুক্তিযুদ্ধে শরিক, জামায়াত ছিল না, এটা ঠিক। ফলে মোদ্দা কথা, আমি আপনাকে যেটা, আপনি যে মূল প্রশ্ন করেছেন, প্রমাণ কি? প্রমাণ হলো আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের শরিক দলের সঙ্গে সার্জেগোরের বৈঠক, এবং দীনেশ ভারতীয় হাই কমিশনার তার সঙ্গে বৈঠক। এগুলো অনভিপ্রেত, আপনি দেখতেও পাচ্ছেন। যারা বাংলাদেশ নিয়ে সোচ্চার, তারা তো বিভিন্ন দেশ থেকে, ওই প্যারিস থেকে নানাবিধ গালিগালাজ করে তারেক রহমান সরকারের বিরুদ্ধে ভিডিও পর্যন্ত করছে যে তারেক রহমান আত্মসমর্পণ করলেন আমেরিকার কাছে। আরে আমেরিকার দয়ায় ক্ষমতায়, আমেরিকার কাছে আত্মসমর্পণ করবেন কেন করবেন নাকি জামায়াতের কাছে আত্মসমর্পণ করবেন নাকি? খুব স্বাভাবিক। এই যে ঘটনাগুলোর মধ্যে একটা খুব তাৎপর্যপূর্ণ ঘটনা, সকালবেলা দীনেশ ত্রিবেদী বৈঠক করলেন সার্জিও গোরের সঙ্গে, রাত্রিবেলা তিনি দিল্লির উদ্দেশ্যে রওনা দিলেন। কেন এই ঘটনাটা? কেন তিনি দিল্লি যাননি? আমিও ভেবেছিলাম যে তিনি দিল্লি গেছেন, বোধহয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আলাপ আলোচনা করতে, কিন্তু আমি শুনলাম তিনি কলকাতা গিয়েছেন। এবং যদি সত্যি কথা বলেন, যে আমার সঙ্গে তার টেলিফোনে কথা হয়েছে, কারণ আমাকে জিজ্ঞেস করলেন যে তুমি কোথায়, আমি বললাম আমি তো দিল্লিতে। বললো আমি তো কলকাতায়। বললাম কেন? বললো আমার কিছু কাজ বাকি ছিল, সেগুলো শেষ করার, ঘরোয়া কাজ, খুব ইম্পর্টেন্ট, মানে কোনো কূটনৈতিক কাজ নয়। সেই কারণে এসে হ্যাঁ, এবং আজকে বোধহয় সম্ভবত ঢাকাতে ফিরেও গেছে, ফিরে যাওয়ার কথা। একদিন দুদিন, শুক্রবার ছুটি থাকে, শুক্র শনি ছুটি, দুটো ছুটির দিনকে তিনি ব্যবহার করে রবিবার আবার যথারীতি অফিস করছেন হয়তো, মনে হয়। সুতরাং কিন্তু সার্জেই গরুর সঙ্গে বিস্তারিত কি আলোচনা হয়েছে সেগুলো কিন্তু আমাদের কিছু বলেননি, এবং সেগুলো স্বাভাবিক, বলা সম্ভব নয়। আমি যেটা মোদ্দা কথা বলেছি, তিনি বাংলাদেশের রাজনৈতিক মানে তৃণমূল স্তরের অবস্থা তিনি দীনেশ ত্রিবেদীর কাছ থেকে জানতে চেয়েছেন। আওয়ামী লীগের সাথে বলুন। আলাপ হলো, সাবির হোসেন চৌধুরী এবং জাতীয় পার্টির সাথে আলাপ হলো, আপনি কি জানতে পেরেছেন যে আসলে কি আলাপ হলো তাদের সঙ্গে? এখন মানে একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করবেন, সেটা হচ্ছে যে দীনেশ ত্রিবেদী যখন দেখা করছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে, তখন তার প্রতিক্রিয়া হচ্ছে চমৎকার বৈঠক হচ্ছে। খলিলুর রহমান যখন সার্জেই গোরের সঙ্গে বৈঠক হচ্ছে, তখন তারপরে বলছেন খুবই চমৎকার বৈঠক হচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সার্জেই গৌড়ের বৈঠক হচ্ছে, তিনি বলছেন চমৎকার বৈঠক হচ্ছে। ত্রিবেদীও মনে করেন খুব ভালো বৈঠক হয়েছে। এত ভালো বৈঠক হচ্ছে সকলের সঙ্গে সকলে, এমনকি আওয়ামী লীগও দাবি করছে যে যদি ওই বৈঠকটি হয়ে থাকে তাহলে সেই বৈঠকটিও ইতিবাচক বৈঠক হয়েছে। এখন
যেহেতু সবটাই স্বাভাবিক, যেহেতু শেখ হাসিনা ডিসেম্বরে ফিরবেন, তো সেটা ফিরলে কি হবে কতদূর, কিন্তু এটা ঘটনা যে বাংলাদেশে যে আওয়ামী লীগের নেতৃত্ব মানে প্রথম সারির নেতারা তো সবাই বাইরে বিদেশে, কিন্তু তারপরে তৃতীয় চতুর্থ শ্রেণীর নেতা কর্মী যারা তৃণমূল স্তরে কর্মী, তারা কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন যে একটা বলিষ্ঠ নেতৃত্ব, এবং তারা এখনো বিশ্বাস করেন সেই নেতৃত্ব এখনো দিতে পারেন শেখ হাসিনা, তার বিকল্প কেউ নয়। ফলে এটা একটা সন্দিক্ষণের মুখে আবার বাংলাদেশ। রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকের কর্মসূচি ছিল, ওই রাজনৈতিক দলগুলোর সাথেই বৈঠক করলেন সার্জিও গোর। নিষিদ্ধ করে রেখেছে তথাকথিত অন্তর্বর্তীকালীন সরকার থেকে এখন তার তথাকথিত নির্বাচিত সরকার। দলগতভাবে বিএনপি কিংবা জামাত ইসলামী কিংবা এনসিপির সাথে কি কোনো বৈঠক হয়েছে? আমি তো জানি না, কারণ জামায়াতের ইসলামীর আমিরের তো একটা মন্তব্য দেখলাম, তিনি বলছেন যে দিনের ত্রিবেদীর সঙ্গে বৈঠকটা দিল্লিতে হলেই ভালো হতো, ঢাকা এটা ঠিক হয়। তো ফলে আমি তো জামায়াতের আমিরের কথা থেকেই কনফার্ম হলাম যে বৈঠকটা হয়েছে, মানে তিনিই বলছেন বৈঠকটা দিল্লিতে হলে ভালো হতো। আমি দিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে জিজ্ঞাসা করেছিলাম, তারা বলেছেন আমরাও সত্যি জানি না। এবং দ্বিতীয়ত তারা পরে বলেছিলেন যে সার্জিও গোর হচ্ছেন এমন একজন কূটনীতিবিদ, তিনি কোনো ঠিক চিরাচরিত প্রোটোকল মেনে চলেন। ফলে তিনি কার সঙ্গে দেখা করছেন, যেখানে যাচ্ছেন, যেখানে সকলের সঙ্গে তিনি দেখা করতে চাইছেন, কেউ কাউকে তাকে বাধাও দিচ্ছে না। এখনো পর্যন্ত বাধা নেই। ভারতেও যে তিনি দীনেশ ত্রিবেদীর সঙ্গে একবার দেখা করেছিলেন, তাতেও পররাষ্ট্র মন্ত্রীর কিছু বক্তব্য ছিল। এবং দীনেশ ত্রিবেদীর নিজের বক্তব্য ছিল উনি আমার ব্যক্তিগত বন্ধু, কারণ বন্ধুর সঙ্গে যখন দেখা হয় তখন তো খোলাখুলি আলোচনা হয়, খোলাখুলি আলোচনা হয়ে থাকবে। আপনাকে যেটা আরেকটা বললাম যে ফলে কেউ কেউ অনেক সময় বাংলাদেশে ব্যাপক প্রচার আছে যে সার্জিও গোর নাকি শেখ হাসিনার সঙ্গে অনেকবার দেখা করেছে। আমি প্রথমে আমার কাছে কোনো কনফার্মেশন নেই, নিশ্চয়তা নেই, কিন্তু আমি পরে বুঝেছি এই সার্জিও গোর এমন একজন ভদ্রলোক, তার কোনো পারমিশন ভারত সরকারের থেকে নেওয়ার প্রয়োজন নেই। তিনি যদি খবর পান কোথায় আছেন শেখ হাসিনা, গটগট করে চলে যাবেন, দরজা খুলে ঢুকে পড়তে পারেন। এবং ঢুকে পড়েছেন কিনা আমি এখনো জানি না, সেটা খোঁজ দিতে হবে, কারণ আমি জানলাম তার প্রোটোকলটা এরকমই, তিনি কূটনীতির নিয়ম টিয়ম এসব কিছু মানেন না। ফলে আমি বলবো যে আমি নিশ্চিত করছি না, কিন্তু আমি একেবারে উপেক্ষাও করছি না যে সার্জিও গোর শেখ হাসিনার সঙ্গে দেখা সাক্ষাৎ করেও থাকতে পারে, কারণ তিনি এই ধরনের কূটনীতিক প্রোটোকলে বিশ্বাসী, তার নিজের মতো করে প্রোটোকল তৈরি করে। দুই, যেটা বললেন যে ভারত এবং যুক্তরাষ্ট্র এই বৈঠক ছাড়াও আরো একটা গুরুত্বপূর্ণ ঘটনা, সেই ঘটনাটা হলো আমেরিকা কিন্তু আপনি জানেন একটা অ্যালায়েন্স তৈরি করেছে যেটাকে বলা হয় প্যাক্স সিলিকা। এই প্যাক্স সিলিকা হলো একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা গোয়েন্দা সূত্রের নানা রকম উচ্চ মানের আধুনিক মানের গোয়েন্দাগিরি করা, সেটা চীন কিন্তু বাংলাদেশকে অফার করেছে, এবং গতকাল রাত্রে সম্ভবত বাংলাদেশ সরকার সেই প্রস্তাবটা গ্রহণও করেছে, চীনের প্রস্তাব। ভারত ও যুক্তরাষ্ট্র যে চীনের প্রভাব থেকে বাংলাদেশকে দূরে রাখা, সেই বিষয়টাতে কিন্তু বাংলাদেশ সরকার এখনো সম্পূর্ণ বাংলাদেশ যুক্তরাষ্ট্র যে প্রস্তাব দিয়েছে প্যাক্স সিলিকার অ্যালায়েন্সের শরিক হওয়া, তারা এটা বিবেচনা করবেন বলেছে, এখনো তারা সহমতি দেননি। সেই প্যাক্স সিলিকাটা কিন্তু চীনের গোয়েন্দাগারির বিরুদ্ধে একটা জোট, আন্তর্জাতিক জোট, যেটা ভারতও আছে তার। ফলে এই জোটটার সঙ্গে প্যারালাল জোট, একটা সমান্তরাল জোট চীন করতে চাইছে, যেটা আমেরিকার আপত্তি। ফলে এই বিষয়টাও একটা প্রমাণ আমি দেখলাম যে ভারত যুক্তরাষ্ট্র একই মঞ্চে রয়েছে অন্তত চীনের প্রভাব রোখার জন্য। সেক্ষেত্রে বাংলাদেশ সরকারের উপর নির্ভর করবে তা শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত না। আমরা এই ঘটনাটা একটা ইম্পর্টেন্ট, খুব হালকা ভাবে রিপোর্ট হয়েছে বাংলাদেশে, খুব গুরুত্ব দিয়ে রিপোর্ট হয়নি। কারণ হচ্ছে এই কারণেই হয়তো হয়নি যে সেটা চীনের সঙ্গে সম্পর্কটা খারাপ হোক, তার মানে সেটা হয়তো সেই গণমাধ্যম চাইছেন। ফলে সেটাও একটা ব্যাপার আর কি। ফলে এটা একটা দ্বিতীয় প্রমাণ যে ভারত যুক্তরাষ্ট্র এক। একটা প্রশ্ন একটু ক্লিয়ার হলাম না, যে সেটি হচ্ছে এই যে রাজনৈতিক দলের সাথে বৈঠক, বিএনপি প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক হয়েছে, বিএনপির সঙ্গে কিন্তু দলগতভাবে বৈঠকের খবর আমরা শুনিনি। কিংবা জামাত আমির একটু রাগ করেছেন যে দীনেশ ত্রিবেদীর সাথে বৈঠক, তাদের সাথে বৈঠক হলো না, এনসিপির সাথে বৈঠক হলো না। তাহলে এইটা কেন হলো না? এদেরকে কি ছুড়ে ফেলে দিল? জামাতকে কি মার্কিন যুক্তরাষ্ট্র, এনসিপি কে কি মার্কিন যুক্তরাষ্ট্রকে ছুড়ে ফেলে দিল? না দেখুন, যদি বৈঠক না করে থাকেন তাহলে তাদের কাছে গুরুত্বপূর্ণ এটা ছিল না। গোটা সফরটাতেই ছিল প্রায়োরিটি, অগ্রাধিকার ছিল সার্জিও গোরের চীনের প্রভাব সম্পর্কে বাংলাদেশ কি ভাবছে, এটা এক। দুই হচ্ছে তারা সেখানে ইনক্লুসিভ পলিটিক্স করার জন্য, কারণ এই জামায়াতের এনসিপি আমি বলবো ছুঁড়ে ফেলে দিয়েছে, এটা এখন বলা যাবে না। আমি এটুকু বলতে পারি উপেক্ষা করলেন। এটা হচ্ছে আমাদের
মাইকেল মধুসূদনের ভাষায় বলতে গেলে বলতে হয়, যে জন জানো বুঝো হয়ে সন্ধান। হ্যাঁ, তুমি বুঝে নাও এর অর্থ। মানে তুমি তারা দেখা করতে চেয়েছিল কিনা আমি জানি না, তারা দেখা করার জন্য অধীর আগ্রহ। তারা যদি দেখা করতো, তারা হই হই করে সমস্ত মিডিয়াকে বলতো এসে, আজকে আমরা কথা বলেছি ফ্যাসিস্টকে রুখতে হবে, এই করা যাবে না, সেই করা যাবে না, হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা, কত কিছু বলতো ভাষণ দিত। কোনো ভাষণ যখন শুনতে পাচ্ছি না, তার মানে তাদের উপেক্ষা করেছেন স্যার। ফলে আমার নিজের ধারণা, আমি আবার বলছি, আমি শব্দটা আবার একবার ইউজ করেছি, আরো একবার ইউজ করছি, বাংলাদেশ আরো একটা রাজনৈতিক সন্ধিক্ষণের মুখে পড়তে চলেছে। সার্জিও গোর আমাদের দেশে সফর করবার ঠিক আগ মুহূর্ত থেকেই ডক্টর ইউনূস যেন আবার একটু জেগে উঠেছিল আগামী রাষ্ট্রপতি নির্বাচন, এটা সেটা বিভিন্ন গণমাধ্যমে, বাংলাদেশি গণমাধ্যমে ফরমাইশি রিপোর্ট আসছিল, সোশ্যাল মিডিয়ায় তার পক্ষে নানা রকম কথা হচ্ছিল। অনেক সময় বিদেশি গুরুত্বপূর্ণ অতিথি এলে ইউনূসের সঙ্গে দেখা করেন, আমরা অতিথি আমন্ত্রণ দেখেছি, কিন্তু ইউনূসের কোনো সাড়া শব্দই পাওয়া গেল না এই সফরে। এটিকে আপনি কিভাবে দেখছেন? ইউনূস কি যুক্তরাষ্ট্র থেকে পরিত্যক্ত হয়ে গেল এবং বাংলাদেশের রাষ্ট্রপতির মসনদের দৌড়ে কত দূর আছেন এখন ইউনূস? দেখুন, ইউনূস গুরুত্বটা পেয়েছে ওই যে বললাম, ডেমোক্রেট আমেরিকা, রিপাবলিকান আমেরিকা। রিপাবলিকানরা তো সরাসরি হিলারি ক্লিন্টনের বিরুদ্ধে প্রেসিডেন্সি ইলেকশনের সময় অভিযোগ করেছিলেন যে ওকে তো ইউনূস টাকা দিয়েছে, এবং বাংলাদেশের মানুষের, গরিব মানুষের টাকা লুট করে তিনি হিলারি ক্লিন্টনকে দিয়েছিলেন, যাতে ভবিষ্যতে তাকে রাজনৈতিকভাবে ক্ষমতায় বসানো যায়। তিনি সাময়িকভাবে সফল হয়েছিলেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু রিপাবলিকানের কাছে তো তিনি পছন্দের ব্যক্তি নন। ফলে সেই কারণে এখন যে রিপাবলিকান অ্যাডমিনিস্ট্রেশন, তারা তো তাকে পছন্দ করবে না। সে তারা যেমন তাদের এই যে এনসিপি, তার নেতা ইউনূস এবং তার নেপথ্যে জামায়াত, তাদের সবার কারোর সঙ্গে দেখা করলেন না, কেউ কিছু বললেন না, এবং তারা কেউ মিডিয়াতে ভাষণও দিলেন না যে দেখা করেছেন কি করেননি। অথচ দেখা হলো কি, না, ভারতের রাষ্ট্রদূতের সঙ্গে দেখা হলো, কি আওয়ামী লীগের শরিক এবং তাদের নেতার সঙ্গে। তো বিচিত্র ব্যাপার। ফলে আমি তো বলছি, ওইটা মাইকেল মধুসূদন, যেজন জানো বুঝো সন্ধান, বা বুঝে নিন কি ঘটতে চলেছে। এই সফর পরবর্তী সময় একটা জিনিস বেশ আলোচিত হচ্ছে, সেটি হচ্ছে যে আসন্ন ব্রিক্স শীর্ষ সম্মেলনে, যেখানে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবেও আমন্ত্রণ করা হয়নি, আমন্ত্রণ করা হয়েছে বিমস্টেক প্রেসিডেন্ট হিসেবে, ব্রিক্স শীর্ষ সম্মেলনে তারেক রহমান যাচ্ছেন কি? আপনার কি মনে হচ্ছে? দেখুন, বাংলাদেশের প্রথম এই বিভ্রান্তিটা যেটা ছড়ায়, সেটা হচ্ছে ইউনুসের সাকরেতটা। ডেভিল নাকি পয়জন বলে একটা ওয়েবসাইট আছে, শয়তান একটা ওয়েবসাইট আছে, সেটাতে প্রচার করে যে তারেক রহমানকে এরকম আমন্ত্রণ জানিয়েছে। আচ্ছা, তারা তো এটা জানতে পারে, জিজ্ঞেস করেনি সেই প্রতিবেদনে তারেক রহমানকে বিমস্টেকের সভাপতি হিসেবে আমন্ত্রণ জানিয়েছে। এটা ঘটনা। কে আমন্ত্রণ জানিয়েছেন? আমন্ত্রণ জানিয়েছেন ব্রিক্সের সভাপতি। ব্রিক্সের সভাপতি নরেন্দ্র মোদী, তিনিই তো প্রধানমন্ত্রী। তো বিমস্টেকের সভাপতি হিসেবে অতীতে শেখ হাসিনা এসেছিলেন, সেই জন্য এখানেও বিমস্টেকের সভাপতি। তার কাছে তো ব্রিক্সের জন্য এটা ইনভিটেশন, সেটা ব্রিক্সের সভাপতি দিয়েছে। দ্বিতীয়ত, তার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণ তো অলরেডি পেন্ডিং, কিন্তু টেবিলে পড়ে আছে তারেক রহমানের। প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সর্বপ্রথম বিশ্বের নেতা যিনি করেছেন, সে আমন্ত্রণ তো রয়েছে পড়ে। তাহলে প্রধানমন্ত্রী টু প্রধানমন্ত্রীর আমন্ত্রণ, আর ব্রিক্স সভাপতি থেকে বিমস্টেক সভাপতির আমন্ত্রণ। এখন এইগুলো নিয়ে অযথা জলঘোলা করে কোনো লাভ আছে? যেন বাংলাদেশের একটা সময়, দীর্ঘ সময় ধরে প্রচার ছিল না যে ভারতের প্রজাতন্ত্র দিবসে আওয়ামী লীগের শেখ হাসিনাকে একবারও আমন্ত্রণ জানানো, তো জানানো হয়নি, তাতে কি হয়েছে? তাতে তারপরেও তো শেখ হাসিনাকে অভিযোগ করেন যে তিনি নাকি ভারতকে সব বিক্রি করে দিয়েছে, তাই না? তো ভারতের সঙ্গে শেখ হাসিনা থাকাকালীন যে সম্পর্ক, সেই সম্পর্কে অন্য কোনো সরকারের সঙ্গে হয়েছে কখনো? কখনো তো ঘটেনি, তাই না? তো সুতরাং এগুলো হচ্ছে অযথা। আর বাংলাদেশের মানুষ দুর্ভাগ্যজনক, শিক্ষিত মানুষ যারা জানেন বোঝেন, তারা 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 বাকরুদ্ধ, তাদের মুখ বন্ধ করে রাখা হয়েছে, অথবা যারা জেলে আছে। আর যারা কথা বলেন, তারা হচ্ছেন বেশিরভাগই অর্ধশিক্ষিত। আরেকজন আছেন বদমাইশ, তারা শিক্ষিত বদমাইশ। তারা আবার ইচ্ছা করে বিভ্রান্তি তৈরি করার জন্য এগুলো করেন, ভারত বাংলাদেশ সম্পর্ক বিষিয়ে দেওয়ার জন্য করে। কখন করেন? যখন ভারত বাংলাদেশ সম্পর্ক উন্নতি হওয়ার লক্ষ্য। তারেক রহমান সরকারও চাইছিলেন ভারতের সঙ্গে সম্পর্ক উন্নত করতে, ভারত সরকারও সব রকম সুবিধা দিচ্ছেন উন্নত করার জন্য। সে অবস্থায় যাতে ব্যাঘাত ঘটানো যায়, সেইটার জন্যই তারা চেষ্টা করছে, তারা এসব বিভ্রান্তিকর করে। আর এগুলো খুব কি জানেন, খুবই এবং চমকপ্রদ, যেগুলো খুব সহজে মানুষ বিশ্বাস করে। সত্য তাই তো নরেন্দ্র মোদী আমন্ত্রণ জানালেন, কিন্তু ব্রিক্স সভাপতিকে
বিমস্টেক সভাপতিকে দিলেন, প্রধানমন্ত্রীকে তো দেননি। আরে নিরক্ষর অশিক্ষিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্রিক্সের সভাপতি, সেটা তো আগে জানা দরকার, তাই না? এখন কি আপনার মনে হচ্ছে যে তারেক রহমান কি যাবেন, নয়াদিল্লি যাবেন, কি মনে হচ্ছে? তিনি তো ভারতের আমন্ত্রণে আসছেন না, তিনি ব্রিক্স সভাপতির আমন্ত্রণে আসছেন, ঠিক আছে। এক, কিন্তু যদি পাছে আপনাদের ওই যারা অশিক্ষিত মূর্খরা প্রচার করবে যে ভারতের কাছে আবার ঢুকিয়ে দিল তারেক রহমান, যেন ভারতের সঙ্গে বৈঠকের আগে তারা চেষ্টা করছেন পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে চীন বা রাশিয়া, ইরান, মিশর এসবের যে রাষ্ট্রপ্রধান আসবেন তাদের সঙ্গে বাইল্যাটারাল কোনো দ্বিপাক্ষিক বৈঠক করা যায় কি যায় না, সেই প্রক্রিয়া চলছে। যদি তিনি না আসেন তাহলে এটা নিশ্চিত জেনে রাখবেন বাংলাদেশের জন্য এটা লোকসান এবং ক্ষতি। এবং দ্বিতীয়ত তার মানে চীন, রাশিয়া, ইজিপ্ট, ইরান কেউ তার সঙ্গে দেখা করতে রাজি হন, কারণ তিনি চান যে ভারত ছাড়াও অন্যদের সঙ্গে দেখা করবেন, এটা যেন সবাই দেখে, তাই না? সেইটা হচ্ছে এখন চলছে। আমি আশা করবো যে তিনি যে কটা দ্বিপাক্ষিক বৈঠক চাইবেন সীমিত সময়ের মধ্যে নিশ্চিত, যেমন আমি জানি যে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আসছেন, তারেক রহমান সরকার তো বর্তমান চীনের ভক্ত হয়ে গেছেন, তাকে তো শি জিনপিংকে অবজ্ঞা করা হয়ে যাবে। রাশিয়ার রূপপুর পাওয়ার প্ল্যান্ট চালু হতে চলেছে রাশিয়ার সহযোগিতায়, তো রাশিয়ার প্রেসিডেন্ট যদি আসেন তাকে। আর ইরান, একটাই কারণ হতে পারে যে ইরানের ব্যাপারটা একটু তারা আজকাল তারা সৌদি আরবের সঙ্গে সামরিক যোগ দিয়েছেন, সেটাতে ইরান কিভাবে নেয় সেটা একটা দেখার ব্যাপার আছে। ফলে এই সমস্ত কারণে আমার মনে হয় তিনি চাইছেন যে তিনি ওই সব বাকি বাইল্যাটারাল গুলো নির্দিষ্ট হলে তিনি ভারতের সঙ্গে বাইল্যাটারাল করবেন, কারণ প্রধানমন্ত্রীর চিঠিতে এটাও বলা আছে যে ব্রিক্সে অংশগ্রহণ ছাড়াও এই সুযোগে আমরা দ্বিপাক্ষিক বৈঠকও করতে রাজি আছি, আগ্রহী আছি। ফলে এখনো শেষ কথা বলার সময় হয়নি, কিন্তু মুশকিল কি জানেন, যেটা বুঝতে পারছে না বাংলাদেশের লোকেরা, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের লোকেরা, এই এত বড় একটা সম্মেলন হবে 11টা দেশের রাষ্ট্রপ্রধান, তাদের জন্য না দিল্লির সব 5 তারা হোটেল বুক হয়ে যাচ্ছে। একবার হয়েছিল এরকম, শেখ হাসিনা সিদ্ধান্ত নিতে দেরি করেছিল, তার ফলে হলো কি তিনি প্রপার দিল্লিতে কোনো হোটেলই পাননি, তাকে গুড়গাঁওতে গিয়ে একটা 5 তারা হোটেলেই ছিলেন, কিন্তু অনেক দূরে গুড়গাঁওতে। এই তারেক রহমান সরকার যদি দেরি করেন না, তাহলে দিল্লিতে কোনো হোটেল কিন্তু পাবেন, তাকে থাকতে হবে গিয়ে এই গুড়গাঁওতে গিয়ে। সেখানেও ভালো ভালো 5 তারা হোটেল আছে, একই গ্রুপেরই ভালো ভালো হোটেল আছে।